কলকাতায় হাদির সন্দেহভাজন দুজন খুনি ধরা পড়েছে। কলকাতায় খুনি ধরা পড়েছে, অথচ এই সংবাদ বাংলাদেশে আসার পর থেকেই বাংলাদেশের কিছু রাজনৈতিক নেতার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেন এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে? পাশাপাশি সারা বিশ্বে ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতের ফলে যে তেলের একটা সংকট দেখা দিয়েছে এবং তেলের দাম বেড়েছে, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ সরকার কেন ভারতের কাছে ডিজেল সহায়তা চাইছে? আজকে এই বিষয় দুটো নিয়ে আপনাদের সাথে কথা বলব। গতকাল আপনারা সবাই জেনেছেন যে ভারতে কলকাতায় যশোর যে বেনাপোল সীমান্তটা আছে তার কাছেই হলো বনগাঁ। সেই বনগাঁ থেকে ভারতের স্পেশাল টাস্ক ফোর্স তারা ইনকিলাব মঞ্চের নেতা হাদি, সেই হাদির দুজন সন্দেহভাজন খুনিকে গ্রেপ্তার করেছে, একজন ফয়সাল আর একজন আলমগীর। আমরা জানি যে হাদির হত্যার পরেই বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে বারবার বলা হয়েছিল যে তারা সীমান্ত অতিক্রম করে ভারতে চলে গেছে, কিন্তু তারপরে আমরা দেখেছি দুবাই থেকে ফয়সাল ভিডিও পাঠিয়েছে, সে তার প্লেনের টিকিটের বোর্ডিং পাসের ছবি দেখিয়েছে এবং বলেছে সে দুবাইয়ে অবস্থান করছে। কিন্তু হঠাৎ করে ভারতেই গ্রেপ্তার হলো এবং শোনা যাচ্ছে সে বনগাঁ থেকে সীমানা পেরিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করছিল। বাংলাদেশের সদ্য নিযুক্ত ডিজিএফআই প্রধান তিনি সম্প্রতি ভারত সফর করেছেন এবং ভারতে গিয়ে তিনি হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করার ব্যাপারে ভারত সরকারের কাছে সহায়তা চেয়েছেন বলে শোনা যায় এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনেক তথ্য প্রমাণও ভারত সরকারের হাতে তুলে দেওয়া হয়েছিল, যার প্রেক্ষিতে ধারণা করা হচ্ছে যে এই সন্দেহভাজন দুজন খুনিকে ভারতীয় স্পেশাল টাস্ক ফোর্স গ্রেপ্তার করেছে এবং গতকাল তাদের আদালতে ওঠানো হয়েছিল এবং সেখান থেকে তাদের 14 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। তো হাদির হত্যাকারী যাদের সন্দেহ করা হয়েছে তাদের গ্রেপ্তার করা হয়েছে, এই সংবাদ ঢাকায় আসায় এনসিপি নেতাদের মধ্যে একটা আতঙ্ক দেখা দিয়েছে। আপনারা জানেন যে হাদিকে যখন হত্যা করা হয় তখন কিন্তু প্রথমে খুব চেষ্টা করা হয়েছিল এই হত্যার দায়টা আওয়ামী লীগের উপর চাপানোর, কিন্তু সেটা বেশিক্ষণ টেকেনি। তারপরেই তারা চেষ্টা করেছিল যে বিএনপি নেতা মির্জা আব্বাসকে এই খুনের দায়ে ফাঁসাতে, কারণ হাদি এই মির্জা আব্বাসের এলাকা ঢাকা মতিঝিল 8 আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিল, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী হবে এবং এই জন্য সে ব্যাপক ক্যাম্পেইন করছিল। তো তারা চাচ্ছিল যে এই ফাঁকে যদি মির্জা আব্বাসকে একটু ঘায়েল করা যায়। তারপরে যেটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠল যে হাদিকে যারা গ্রুম করেছে, হাদিকে যারা ইনকিলাব মঞ্চের নেতা বানিয়েছে, হাইলাইট করিয়েছে, সেই হাদিকে তারাই হত্যা করেছে এবং হাদি কিন্তু 5ই আগস্টের আগে তেমন উল্লেখযোগ্য কোনো নাম না, আমরা কেউ তার নাম শুনিনি, কিন্তু হঠাৎ করে ইনকিলাব মঞ্চের বিশাল নেতা হয়ে গেল এবং সে অশালীন ভাষা সে রাজনীতিতে ইম্পোর্ট করেছিল এবং সেই ভাষা দিয়েই সে খ্যাতিতে চলে গিয়েছিল। মানে এই ভাষাটি আসলে এই রমজান মাসে আমি বলতে চাচ্ছি না, আপনারা হয়তো জানেন। এই হাদিকে হত্যা করা হলো, হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে কবর দেওয়া হলো, এই সবই মনে হয়েছে যে একটি প্ল্যান্ড ওয়েতে। এখন যারা হাদিকে হাদি বানিয়েছে এবং হাদিকে হত্যা করেছে তাদেরই এক অংশ এখন আতঙ্কে ভুগছে, কারণ তদন্ত হলে প্রকৃত সত্যটা বেরিয়ে যাবেন। তারা বলার চেষ্টা করছে যে এই হাদির হত্যার মধ্য দিয়ে তাদের বিএনপি সরকার ফাঁসিয়ে দেবে, কিন্তু বিএনপি সরকার ফাঁসাবে নাকি প্রকৃত তদন্ত হলে খুনিরা বেরিয়ে যাবে, এটি নিয়ে আসলে এখন কথা হচ্ছে এবং এর ফলে এনসিপির কিছু নেতা বেশ আতঙ্কে ভুগছে। এবং আরো একটা নাম আমরা শুনতে পাচ্ছি, সেটা হলো ইনকিলাব মঞ্চের নেত্রী ঝুমা। এই ঝুমার সাথে নাকি যে সন্দেহভাজন দুজন গ্রেপ্তার হয়েছে ফয়সাল এবং আলমগীর, এই ফয়সালের সাথে নাকি দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল। হাদি হত্যায় ঝুমার সম্পৃক্ততা নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে। সুতরাং কলকাতায় গ্রেপ্তারের সাথে সাথে ঢাকায় এই সমন্বয়ক এনসিপি
এই ঝুমা এদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেখা যাক কি হয়। এখন প্রশ্ন উঠেছে যে এই যে সন্দেহভাজন খুনি তাদের কি ভারত বাংলাদেশ সরকারের কাছে ফিরিয়ে দেবে কিনা। বাংলাদেশ সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, কিন্তু যেহেতু দুই দেশের মধ্যে বন্ধি বিনিময় চুক্তি আছে, ভারত সরকার চাইলে বাংলাদেশে ফিরিয়ে দিতে পারে। আবার যেহেতু তারা অবৈধভাবে ভারতে অবস্থান করছে, এটা একটা অপরাধ। সেই অপরাধের বিচার হলে হয়তো তাদের ভারতে একটা সাজা দিয়ে বা ভারতে তাদের এই অপরাধের বিচার হতে পারে। সো কি হতে পারে সেটা আমরা দেখছি। এর পাশাপাশি আপনারা জানেন যে সারা পৃথিবীতে এখন তেলের মূল্য ভীষণ বেড়েছে। তেলের দুষ্প্রাপ্যতাও এখন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের মন্ত্রী বলেছিলেন যে বাংলাদেশের কাছে নাকি 14 দিনের জ্বালানি তেল মজুদ আছে। পরে অবশ্য বলেছে যে এটা ঠিকভাবে কোট করা হয়নি। যাই হোক, বাংলাদেশের কাছে তো অনেক দিনের জন্য তেল মজুদ নেই, সুতরাং এই তেল নিয়ে অলরেডি রেশনিং শুরু হয়ে গেছে। আগেও বলেছি যে প্রাইভেট কারকে 10 লিটারের বেশি তেল প্রতিদিন দেওয়া হচ্ছে না, এবং এই নিয়ে একটা ভিডিও ফুটেজ দেখলাম যে একজন সাংবাদিক অধিক তেলের দাবিতে তার কাছে থাকা অস্ত্র দিয়ে সে তেলের পাম্পের কর্মচারীদের ভয় দেখাচ্ছে। সে ভিডিওটা দেখাইলাম না, ইউটিউবে আবার এসব রেস্ট্রিকশন থাকে। এখন বাংলাদেশ সরকার এই তেলের এই ক্রাইসিসে উদ্ধার পাওয়ার জন্য অনেকগুলো সোর্স থেকে তেল কালেক্ট করার চেষ্টা করছেন। এবং আমরা জানলাম যে 2017 সালের 22 অক্টোবর শেখ হাসিনার সরকার ভারত সরকারের সাথে একটা চুক্তি করেছিল, 15 বছর ব্যাপী এই চুক্তি। এই চুক্তির আওতায় ভারত থেকে বাংলাদেশ সরকার পাইপলাইন দিয়ে ডিজেল আনতে পারবে। শিলিগুড়ি ডিপো থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত একটা পাইপলাইন স্থাপন করা হয়েছে, এবং নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে এই ডিজেল এই পাইপলাইন দিয়ে পার্বতীপুরে আসবে, এবং 2026 সালের কোটা অনুযায়ী 1,80,000 ইউনিট ডিজেল বাংলাদেশ সরকার আমদানি করতে পারবে। এবং বর্তমানে যেহেতু এই ক্রাইসিস এবং বিভিন্ন সোর্স থেকে বাংলাদেশ সরকার তেল সংগ্রহ করার চেষ্টা করছে, সেহেতু এই চুক্তির অধীনে এখন ভারত সরকারের কাছে এই তেল সহায়তা চেয়েছে বাংলাদেশ সরকার। ইতিমধ্যে বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আমির খসরু তিনি মিটিং করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে, এবং এখন পর্যন্ত ইট ইজ লুকিং ভেরি পজিটিভ। যেটা আমি বলতে চাচ্ছি যে সারা জীবন তো ভারত বিরোধী রাজনীতি করলো বিএনপি জামাত, ঢাকা না দিল্লি স্লোগান দিতে দিতে আমাদের কানে ঝালাপাড়া করে ফেললো। সেই বিএনপি সরকার আজকে বিপদে শেখ হাসিনার করা চুক্তির আওতায় ভারতের কাছে হাত পেতেছে। এটা নিয়ে আজকে একজনের সাথে আলাপ হচ্ছিল, এক বড় ভাইয়ের সাথে, যে শেখ হাসিনা বাংলাদেশের জন্য কি করে গেছে, এটা আজকে যতটা না আলোচিত হচ্ছে, আগামী 5 বছর পরে শত্রুও বলবে শেখ হাসিনা বাংলাদেশের জন্য কি করেছে। আমি দক্ষিণবঙ্গের মানুষ, আমি পদ্মা নদী পার হয়ে সেই এমন হয়েছে যে প্রতিকূল আবহাওয়ায় ঝড়ের মধ্যে পড়তে হয়েছে, বা বড় বড় ঢেউ লঞ্চ কাঁপছে, তো সেই জায়গায় পদ্মা সেতু করেছে। এখন আমি খুলনায় চলে যেতে পারি 3.5 ঘন্টা 4 ঘন্টায়, গোপালগঞ্জ চলে যাই 2.5 ঘন্টায়, আমার বন্ধুর বাড়ি নড়াইল যাওয়া যায় 2 ঘন্টা 2.5 ঘন্টায়। তো এই যে বৈপ্লবিক কাজটা করেছে শেখ হাসিনার, যেটা ছিলেন তিনি চ্যালেঞ্জ গ্রহণ করতেন। পদ্মা সেতু করতে যে এত এত বাধা তিনি পেয়েছেন। এই পদ্মা নদীটা পৃথিবীর অন্যতম খরস্রোতা নদী, এখানে পাইলিং করাটা ছিল ভীষণ কঠিন, কিন্তু যত বাধা এসেছে শেখ হাসিনা তত দৃঢ়তার সাথে সেই বাধা অতিক্রম করেছে। শুধুমাত্র পদ্মা সেতু তৈরি করার জন্য বিশাল হ্যামার তৈরি করতে হয়েছে জার্মানিতে, সেই জার্মানি থেকে সেটা আনা হয়েছে শুধুমাত্র এই সেতুটা করার জন্য, এবং এই চ্যালেঞ্জের কারণে সেতুর যে ইনিশিয়াল এস্টিমেটেড এক্সপেন্ডিচার সেটা পরবর্তীতে বেড়েছে। আমি এই সেতুটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমার আর্মির একটা বন্ধু ছিল, সে এই রেল সেতুটার সাথে জড়িত ছিল, সে লিড করেছে। আমার আরেকটা বন্ধু ছিল এই অ্যাপ্রোচ রোড করেছে। আমি পদ্মা সেতুর ওই যখন তৈরি হয় তখন ওই যাওয়া আসার পথে 2-1বার দাওয়াতও খেয়েছি তাদের ক্যাম্পে। যখনই পদ্মার নদীর ঘাটে যেতাম, এই আর্মির সোর্সে আমাকে ফেরিতে একটা ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হতো। তো আমরা তো দেখেছি। তো শেখ হাসিনা হ্যাজ ডান দিস, এবং নির্ভীক একজন নেত্রী ছিলেন, জীবনের পরোয়া করেনি। এই যে আজকে তারেক রহমানের কথা বলেন,
17 বছর লন্ডনে গিয়ে নির্বাসনে ছিলেন, আসার সাহস পাননি। অনেক নেগোসিয়েশন করে 24 সালের 5ই আগস্টের 1 বছরেরও পরের বছর 25শে ডিসেম্বর আসছে। বাট শেখ হাসিনা নেভার কেয়ার্ড ফর হার লাইফ। তো বাংলাদেশের জন্য যা করে গেছেন, এবং এই যে ভারতের সাথে কথায় কথায় বলা হয় যে ভারতের সাথে গোলামি চুক্তি করেছে, এই করেছে সেই করেছে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে প্রতিটা চুক্তি করা হয়েছে। বরং যারা এই ঢাকা না দিল্লি স্লোগান দিয়ে আওয়ামী লীগের গায়ে ভারতের দাসত্বের ট্যাগ লাগানোর চেষ্টা করেছে, তারা বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দিয়েছে। তো শেখ হাসিনাকে আজও এই ক্রাইসিসেও আমরা কিন্তু মনে করছি তার দেখানো, তার আমলে সম্পাদিত চুক্তির আওতায় আজকে এই তেলের ক্রাইসিস মেটানোর চেষ্টা করছি। আর সেই শেখ হাসিনাকে আমরা ফ্যাসিস্ট বলি, আইসিটিতে একটা প্রহসনের বিচারে তাকে মৃত্যুদণ্ড দেই এই জামাত রাজাকার এদের প্ররোচনায়। ইনুসের মতো একটা দেশ বিরোধী, মানে চূড়ান্ত রাজাকার বলা যায় তাদের পাল্লায় পড়ে আজকে আমরা একটা মানুষ যে বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের জন্য এত কিছু করলো, আর তাকে আমরা অসম্মান করলাম। যাই হোক, বাংলাদেশের রাজনীতিতে এখন এই হাদির খুনিদের স্টেটমেন্ট, তদন্ত এবং সেটা কিভাবে প্রভাবিত করে, এবং এর হাদির পেছনে যে মূল হত্যাকারী যারা, তারা বেরিয়ে আসে কিনা, তাদের পরিচয় মানুষের সামনে উন্মোচিত হয় কিনা, সেটাই আমরা দেখব। হঠাৎ কেন হাদি হত্যার আসামি গ্রেপ্তার? আপনি একটু মনে পড়ে কেন হঠাৎ করে না? এটা হঠাৎ করে মনে হচ্ছে না? কারণ হঠাৎ কেন আমার মনে হলো হঠাৎ করে, তার কারণটা হচ্ছে দেখেন, হাদি হত্যাকাণ্ডের পরে এরপরে এই দুইজন হত্যাকারী, একবার শুনলাম ইন্ডিয়া সিলেট দিয়ে পেরে গেছে, একবার তামাবিল সীমান্ত, একবার মানিকছড়ি, একবার খাগড়াছড়ি, বিভিন্ন জায়গা দিকে পার হয়ে গেছে শুনলাম। তো ওখানে আপনার আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড, সেনাবাহিনী, ডিজিএফআই, অমুক ভাই তমুক ভাই, এরা কে কী করেছেন কিছুই জানি না। এগুলো নিয়ে ব্যাপক কথাবার্তা চলছে। একবার পুলিশ কমিশনার এসে বললেন যে এদেরকে অমুক জায়গায় ধরা হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে। এগুলো আবার ভারত পুরোপুরি অস্বীকার করেছে, ধরতে পারেন। এখন হঠাৎ করে শনিবার রাতে ধরা হয়েছে, সুতরাং গতকাল রবিবার সারাদিন কথাবার্তা চলেছে, কিভাবে ধরা হচ্ছে কি না হচ্ছে, আজকে সারাদিনও কথাবার্তা হচ্ছে। এর ভিতরে আবার আপনারা দেখতেছেন ফেসবুকে বিভিন্ন আছে, ঢাকা ইউনিভার্সিটির বি, রাজশাহী ইউনিভার্সিটির সি, অমুক ইউনিভার্সিটির কে, অমুক ইউরেনিয়াম, অমুক ঝুমা দাসী, এদের নাম বলেছে, হ্যান বলেছে, ত্যান বলেছে। এগুলো আসলে কোনো ভিত্তি নেই। যদি আমাকে সরাসরি বলেন, কোনো ভিত্তি নেই। ভারত ধরেছে কেন? ভারত কি বলেছে? যে আমরা ধরেছি অবৈধ অনুপ্রবেশের দায়ে ধরেছি, এবং আমরা জানি যে এই দুইজন নাকি এই চাঁদাবাজি, রাহাজানি, খুন খারাপি করে এসেছে, এবং ভারতের এইখানে ছিল অবৈধভাবে, এবং তারা অবৈধভাবে আবার বাংলাদেশে ঢুকার প্রস্তুতি নেওয়ার সময় তাদেরকে ধরা হয়েছে। এটা বলা হয়েছে যে যদি ধরেন ওই সময় ধরতে না পারতো, মানে শনিবার না ধরতে পারলে হয়তো তারা বাংলাদেশে ঢুকে যেত। এখন $1,000,000 কোশ্চেন, হাদির হত্যাকারীরা বাংলাদেশে ঢুকার মতন সাহস আবার করছে কীভাবে? এদিকে এর আগে যখন বলেছিল কলকাতায়, তখন ওরা বলছিল যে ওরা দিল্লিতে, লন্ডন বলছি, দুবাইতে আছে, অমুক জায়গায় আছে, সিগারেট খেয়ে তাদের ফটো ভিডিও করেও বলছে না। এবং তারা তাদের মধ্যে যাকে হত্যাকারী বলা হয় সে বলছে যে আমি হত্যা করিনি, সুতরাং আমাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এগুলো তো দেখছেন আপনারা। তাহলে এখন কথা হচ্ছে যে কার ইশারায়, কার ইশারায় ওরা বাংলাদেশে ঢুকছিল? বাংলাদেশে ঢুকে ওদের এবারের টার্গেট কে ছিল? বিএনপির কোনো প্রভাবশালী নেতা, নাকি এনসিপির অন্য কেউ, নাকি পাটোয়ারি? কোনো না কোনো একটা আছে না? আবার এইদিকে এখনই ভারতে গ্রেপ্তার হইল, একটু চিন্তা করেন যে হঠাৎ, মানে 12 তারিখ, মার্চের 12 তারিখ সংসদ অধিবেশন বসবে, প্রথম সংসদ অধিবেশন। এদিকে 7 তারিখের যেই খেলা আমাদের তারেক ভাইয়া দেখাইছেন,
ওনার জেল দিবস পালন করছেন 7 তারিখে। এদিকে জামাতের একটা উৎপাত, এরই মধ্যে এনসিপির একটা চাক 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 উৎপাত, এরই মধ্যে এটারে ধরা হইলো। আবার জামাত এনসিপির দুই একজন এখন বলা শুরু করছে, আজকে দেখবেন ফেসবুকে দেখবেন, আপনারা একটু খোঁজেন দেখবেন, ওনারা বলা শুরু করছে যে হাদি হত্যাকারীকে আইনা রিমান্ডে নেওয়া জজবিয়া নাটক যদি সাজানো হয় বা যদি আপনার আমাদের নাম করা হয় তাহলে আন্দোলনে নামবে। কারণ জজমিয়া নাটক 21শে আগস্ট তো ছিল না, তাহলে জজমিয়া নাটক বলা হয় কেন? একটু মিলান, আস্তে আস্তে একটু মিলান। আর ওনাদেরকে কে বললো যে ভারত এই ছেলেরে কালকেই ফেরত দিয়ে দিবে? অবশ্য বিভিন্ন পত্রিকায় লেখছে আইএসপিআর এর বিজ্ঞপ্তি, আইএসপিআর মানে হচ্ছে সেনাবাহিনীর। আবার ভেতরে রিপোর্ট পড়লে দেখা যাচ্ছে পুলিশের বিজ্ঞপ্তি, যে ওরা চেষ্টা করছে, কথাবার্তা চলছে আনার জন্য। দেখেন এখানে 15 দিনের রিমান্ডে দিছে এই দুইজনরে। এদের 15 দিনের রিমান্ডের শেষ হইলে ওদেরকে আবার কোর্টে তুলতে হবে, এখানে কলকাতা কোর্টে তুলতে হবে। সেইখানে যদি সরকার সরকার যদি ভার্বাল নোট দিয়ে থাকে এদিকে ফেরত চায়, যেহেতু বন্দি বিনিময় চুক্তি আছেন, ভার্বাল নোট যদি দেয় বা লিখিত দেয়, ওইটাও কোর্টে তুলবে, কোর্ট ওইটার বিবেচনা করবে। কিন্তু কোর্ট চাইলেই আপনার 15 দিনের ভিতরে বা 5 দিনের ভিতরে এদের দিবে না। কারণ ভারতীয় কোর্ট কী করবে? ভারতীয় কোর্ট, তারা অবৈধভাবে অনুপ্রবেশ করছে, এগুলোর একটা মামলা হবে, সেটার জন্য তো 3 বছর বা 1 বছর জেলও হইতে পারে, কতদিন হবে সেটা ভারত সরকার জানে। এইটা হবে, এর ভিতরে আরও কি হয় না হয় সেগুলো হচ্ছে পরের কথা। এরপরে ভারত যেহেতু আপনার মানবাধিকার সংগঠন আছে, তারাও হয়তো বলতে পারে যে মিথ্যা মামলায় নিয়ে তারে ফাঁসি দিবে, সুতরাং তাকে ফেরত দেওয়া যাবে না। তখন যেমন ইউরোপে আছে অনেকরে যে এজাইল আমরা দিব না, কিন্তু তোমাদের 48 ঘন্টা টাইম দিলাম, তোমরা ফেরত যাও, তোমরা ভাগো, তোমরা পালাও, সুযোগ দেয়। ভারতও এটা করে দিতারে যে ঠিক আছে আমরা ছেড়ে দিচ্ছি, তুমি 48 ঘন্টার ভিতরে দেশ থেকে চলে যাবা, একটা নোটিশ ধরাই দিল, তারা এখান থেকে অন্য দেশে চলে গেল। আপনি কি করবেন? বাংলাদেশ পুলিশ কি করবে? এদিকে আবার কিছু কিছু সাংবাদিক কি বলতে চাইতেছে যে আমাদের ডিজিএফআই বলে দিয়েছে, নাকি ডিজিএফআই ঢুকাই দিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আগে ওইটা বের করেন যে ওরা কবে ঢুকছে, ওখান থেকে কোথায় গেছে, ওখান থেকে আবার বাংলাদেশে কার নির্দেশে বাংলাদেশে ঢুকতে চাইছে, কার নির্দেশ? বিএনপির প্রশ্রয় ঢুকতে চাইছে নাকি জামাত আনতেছে? কে আনতেছে? কারণ এদেরকে কি জামাত ব্যবহার করছে হাদি হত্যাকার কাণ্ডের জন্য, না বিএনপি করছে? কে করছে আগে এইটা বের করেন, এইটা বের করা দরকার। এবং এনসিপি তো খুশি হওয়ার কথা ছিল আজকে, আজকে তো এনসিপি ধন্যবাদ দেওয়ার কথা ছিল যে হাদির হত্যাকারীকে ধরা হয়েছে। ওরা চুপ কেন? জামাত চুপ কেন? ইনকিলাব মঞ্চ চুপ কেন? সবাই মুখে কুলু পাটছে কেন? কার কার পাতলা পায়খানা শুরু হয়েছে? এগুলা বাইর করেন। হাত দিয়ে হত্যাকারী 15 দিন পরে আসবে না 3 মাস পরে আসবে সেটা পরে বলবো, কবে আসবে না আসবে না, নাকি ওখান থেকে হাওয়া হয়ে যাবে, নাকি ওইখানে জেলের ভিতরে মইরেই যাবে, নাকি ওইখানেও কোনো চাঁদাবাজির মামলায় 20 বছরের কারাদণ্ড দিয়ে ওইখানেই থাকবে, কেউ তো জানি না। তাইলে তাহলে বলেন আপনারা যে আসলে সে বাংলাদেশে, তারা আবার বাংলাদেশে ঢুকার জন্য কাদের ইন্ধন ছিল, কারা বাংলাদেশে ওনাদেরকে নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য ডেকেছিল? জিনিসগুলো একটু চিন্তা করেন। খেলাটা কিন্তু জমছে না, জামাত বিএনপি এনসিপি 3 দিকের খেলা জমছে। সুতরাং একটা কথা কি বলে জানেন, এই মুহূর্তে আমাদের বাংলাদেশে এই যে আওয়ামী লীগ, আমাদের নেতাকর্মী যারা আছেন, এই মুহূর্তে যারা আছেন, তারেকের এক দাঁতের বুদ্ধিও নেই আপনাদের কাছে। তারেক যে কি খেলাটা খেলবে বা কি খেলাটা খেলতেছে, এইটা বুঝার মতো, এইটা প্রেডিক্ট করার মতন ক্ষমতা আপনাদের কারো কাছে নাই। তাই আপনারা সব কিছুতে অতি উৎসাহী হয়ে যান। অতি উৎসাহটা বাদ দিয়া দেখেন না একটু কি হয়, কেন হঠাৎ করে ঠিক আজকে কয় তারিখ? আজকে 9 তারিখ না ভাইয়া? আজকে তো 9 তারিখ না? হঠাৎ করে কেন 7 তারিখ রাতে হাদি হত্যাকারী ধরা খেলো? একটু দেখেন।